সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? তোমাদেরকে নবম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে স্বাগত। আমি আজকে তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ৩য় অধ্যায় কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করব। তাহলে এসো, তাহলে আমরা নির্দিষ্ট পার্ট নিয়ে আলোচনা করি। অনলাইন পাঠদান কার্যক্রমে বগুড়া জেলা স্কুল বগুড়ার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে পাঠ অধ্যায় ৩ কোষ বিভাজন। সম্পূর্ণ অধ্যায়টি আমি আজকে আলোচনা করব। এই আলোচনায় যে বিষয়গুলো থাকছে সেগুলো হলো ১ নম্বর কোষ বিভাজন, কোষ বিভাজনের পর্যায়, ৩ নম্বর কোষ বিভাজনের প্রকারভেদ, ৪ নম্বর মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ, ৫ নম্বর মাইটোসিসের গুরুত্ব, ৬ নম্বর মিওসিসের কোষ বিভাজনের ধাপ, ৭ নম্বর মিওসিসের গুরুত্ব এবং এই পাঠ সংক্রান্ত কিছু নতুন শব্দ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আসবো কোষ বিভাজন। কোষ বিভাজন কি? ইংরেজিতে এটাকে সেল ডিভিশন বলা হয়। আমরা তো জানি যে জীবদেহে অসংখ্য কোষ নিয়ে গঠিত। কোষগুলি হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। এই কোষগুলো বিভাজিত হয়ে তাদের সংখ্যা বৃদ্ধি পায় এবং কোষের এই বিভাজনকে বলা হচ্ছে কোষ বিভাজন। জীবনের শুরু এককোষী জাইগোট দিয়ে। ক্রমাগত বিভাজনের মাধ্যমে জাইগোট থেকে বহুকোষী বিশাল দেহ গঠিত হয়। কোষের এই বিভাজনই হচ্ছে কোষ বিভাজন। তাহলে আমরা কোষ বিভাজনের একটু ধারণা পেলাম। কোষ বিভাজনকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে বিশেষ প্রক্রিয়ায় একটি কোষ থেকে ২ বা ততোধিক নতুন কোষের সৃষ্টি হয়, তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজন আলোচনা করার আগে আমাদের দুটি টার্ম জানতে হবে। একটি হচ্ছে মাতৃকোষ বা মাদার সেল, আর একটি হচ্ছে অপত্য কোষ বা ডটার সেল। কোষ বিভাজনের সময় যে কোষটি থেকে নতুন কোষের সৃষ্টি হয় সেই কোষকে বলা হচ্ছে মাতৃকোষ বা মাদার সেল, আর যে কোষগুলো সৃষ্টি হয় সেই নতুন কোষগুলোকে বলা হচ্ছে অপত্য কোষ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়েছে। এই কোষ বিভাজন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। আমরা তো জানি যে নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলো কোষ বিভাজনের সময় খাটো ও সংকুচিত হয়ে ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যায়। তখন একটি ক্রোমোজোমকে দেখতে ঠিক এইরকম মনে হবে। মাঝখানে একটি খাঁজ অংশ থাকবে, এটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর সেন্ট্রোমিয়ারের ২ দিকে অংশকে বলা হচ্ছে ক্রোমোজোমাল আর্ম বা ক্রোমোজোমের বাম। যাই হোক, ক্রোমোজোমগুলো ডিএনএ বা আরএনএ দিয়ে তৈরি এবং ডিএনএ বা আরএনএ হচ্ছে বংশগতি বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণ এবং এই ডিএনএ আরএনএতেই রয়েছে জিন রয়েছে। আর হচ্ছে কোষ বিভাজন বলতে আমরা এই নিউক্লিয়াসের বিভাজন কি বুঝি। তবে কোষ বিভাজন হচ্ছে একটি বেশ জটিল প্রক্রিয়া। এটি প্রধানত ২টি পর্যায়ে সংঘটিত হয়। একটিকে বলা হচ্ছে কেরিওকাইনেসিস বা নিউক্লিয়ার বিভাজন। কোষ বিভাজনের প্রথম পর্যায়ে নিউক্লিয়ার বিভাজন ঘটে, একে কেরিওকাইনেসিস বলে। নিউক্লিয়াসটি প্রথমে বিভাজিত হবে। আর নিউক্লিয়াস বিভাজন ৩টি প্রক্রিয়ায় ঘটতে পারে। একটি হচ্ছে অ্যামাইটোসিস, দ্বিতীয়ত হচ্ছে মাইটোসিস এবং তৃতীয়টি হলো মিওসিস। এরপর যখন কেরিওকাইনেসিস বা কোষের নিউক্লিয়ার বিভাজন ঘটবে, তারপরে ঘটবে সাইটোপ্লাজমের বিভাজন। অর্থাৎ যে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হলো তার মাঝ বরাবর সেল প্লেট অথবা খাঁজ গঠিত হয়ে পৃথক দুটি কোষে পরিণত হবে, একে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। উদ্ভিদ
কোষের দুটি অপত্য নিউক্লিয়াসের মধ্যে বরাবর সেল প্লেন গঠিত হয় এবং প্রাণী কোষের ক্লিভেজ পদ্ধতিতে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। ক্লিভেজটা হচ্ছে খাঁজ, দুই নিউক্লিয়াসের মাঝে খাঁজ তৈরি হবে এবং সেই খাঁজ পরস্পরের দিকে অগ্রসর হয়ে অপত্য কোষের সৃষ্টি করবে। এখন আমরা কোষ বিভাজনের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। প্রথমেই কোষ বিভাজনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 3 ধরনের হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে অ্যামাইটোসিস, 2 নম্বর মাইটোসিস, 3 নম্বর মিওসিস। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা আসবো অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস এমন একটি কোষ বিভাজন প্রক্রিয়া যে কোষ বিভাজনে তোমার নিউক্লিক ম্যাটেরিয়াল বা নিউক্লিয় বস্তু সমূহ যেমন ক্রোমোজোম, ডিএনএ বা আরএনএ গুলো সমানভাবে বন্টন না হয়ে অসমভাবে বন্টন হয় এবং দুটি অপত্য কোষের সৃষ্টি করে। এই ধরনের কোষ বিভাজন সাধারণত আমরা নিম্নতর জীবে, বিশেষ করে কিছু ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, অ্যান্টামিবা ইত্যাদিতে দেখা যায়। এক্ষেত্রে প্রথমে নিউক্লিয়াসটি ডাম্বেল আকৃতির বা লম্বাটে আকার ধারণ করবে এবং মাঝে কি হবে, খাঁজের সৃষ্টি হবে। তখন এইটাকে দেখতে ডাম্বেল বা বাগুড়ের মতো মনে হবে। অতঃপর ধীরে ধীরে এটি খাঁজটি আরো চিকন হতে থাকবে এবং দুটি নিউক্লিয়াসে বিভক্ত হবে। নিউক্লিয়াস না, জেনেটিক ম্যাটেরিয়াল গুলো দুটি অসম অংশে বিভক্ত হয়ে যাবে। অতঃপর সাইটোকাইনেসিসের মাধ্যমে দুটি অপত্য কোষে পরিণত হবে। এরপর আসবো মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি এমন একটি প্রক্রিয়া যেখানে মাতৃকোষের সমান গুণ সম্পন্ন, সমান ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি মাতৃকোষে 4টি ক্রোমোজোম রয়েছে, ঠিক অপত্য কোষের প্রত্যেকটি কোষে নিউক্লিয়াসে তোমার 4টি করে অপত্য ক্রোমোজোম রয়েছে। এই ধরনের বিভাজনকে বলা হচ্ছে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। তাহলে এখন আমরা এটাকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়ে মাতৃকোষের সম আকৃতি, সমগুণ এবং সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, তাকে মাইটোসিস বলে। অপত্য কোষের মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে বলে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশনও বলা হয়ে থাকে। এরপর আমরা আসবো মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ। যে আমরা তো জানি মাইটোসিস কোষ বিভাজন একটি জটিল প্রক্রিয়া এবং দীর্ঘ প্রক্রিয়া, যা কয়েকটি সুনির্দিষ্ট ধাপে সম্পন্ন হয়। এই ধাপগুলোকে 5টি পর্যায়ে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রোফেজ, তারপরে প্রো মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রথমে আমরা আসবো প্রোফেজ। এই দশায় নিউক্লিয়াসটির আকার বড় হয়, পানি বিয়োজনের ফলে ক্রোমোজোম গুলো সংকুচিত এবং মোটা হয় এবং স্পষ্ট হয় এবং আলাদা হয়। নিউক্লিয়াসটি প্রায় অদৃশ্য হয়ে যায় এবং সেই সঙ্গে নিউক্লিয়ার মেমব্রেনটিও বিলুপ্ত হতে শুরু করে। এখানে আমরা প্রথম চিত্রটি হচ্ছে উদ্ভিদ কোষে এবং দ্বিতীয় চিত্র দুটি হচ্ছে প্রাণী কোষে। এরপর প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে কোষের দুই বিপরীত মেরু থেকে স্পিন্ডেল যন্ত্রের সৃষ্টি হয়। এখানে যে আমরা যে সেন্ট্রোল কোষের যে অঙ্গাণু সেন্ট্রোল থাকে, এই সেন্ট্রোল এই কোষের বিভক্ত হয়ে কোষের দুই প্রান্তে অবস্থান করে এবং সেখান থেকে মাইক্রোটিউবুল বা স্পিন্ডেল তন্তুর সৃষ্টি হয়। এই তন্তুগুলোর কিছু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সাথে যুক্ত থাকে এবং কিছু তন্তু দুই মেরুকে সংযুক্ত করে থাকে।
এই সময় ক্রোমোজোমগুলো থেকে আরো বেশি পরিমাণ পানি বিয়োজনের কারণে সংকুচিত ও মোটা হয় এবং প্রত্যেকটি ক্রোমোজোম 2টা করে ক্রোমাটিডে বিভক্ত হয়। এ পর্যায়ে নিউক্লিয়াস সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে এবং নিউক্লিয়ার মেমব্রেনটাও বিলুপ্ত হয়ে যাবে। এরপর আমরা আসবো মেটাফেজ। মেটাফেজে ক্রোমোজোমগুলো আরো খাটো হবে এবং স্পষ্ট হবে। ক্রোমোজোমগুলো কোষের বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করবে, সেন্ট্রোমিয়ারগুলো। এই পর্যায়ে শেষে এসে প্রত্যেকটি সেন্ট্রোমিয়ার 2টি করে অংশে বিভক্ত হয়ে যাবে। ফলে প্রতিটি ক্রোমাটিড এক একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হবে। এরপরে অ্যানাফেজ। অ্যানাফেজ দশায় ক্রোমোজোম গুলো 2 মেরুর দিকে গমন করবে। এই ক্ষেত্রে সিস্টার ক্রোমাটিড গুলো পরস্পর বিপরীত মেরুতে গমন করে। এই গমনে প্রথমেই সেন্ট্রোমিয়ার গুলো অগ্রগামী হবে এবং ক্রোমোজোমের বাহুগুলো অনুগামী হবে। এর ফলে ক্রোমোজোমগুলো দেখতে অনেকটা বি আকৃতির, এল আকৃতির বা আই আকৃতির। সেন্ট্রোমিয়ারের অবস্থানের কারণে এরূপ দেখায়। এই ক্রোমোজোমগুলো পরস্পর বিপরীত মেরুতে না পৌঁছানো পর্যন্ত অ্যানাফেজ দশাটি চলতেই থাকবে। তারপরে সর্বশেষ ধাপ হচ্ছে টেলোফেজ। এক্ষেত্রে ক্রোমোজোম সমূহ যখন 2 মেরুতে পৌঁছায় তখন ক্রোমোজোমগুলো পানি যোজনের কারণে কুণ্ডলীগুলো খুলে গিয়ে লম্বা হয়ে যায় এবং সুতার মতো আকার ধারণ করে এবং এই সময় নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়। ফলে প্রোফেজে যে ঘটনাটি ঘটে ঠিক টেলোফেজে এসে তার উল্টাটি ঘটে। এর জন্য বলা হয় টেলোফেজটি হচ্ছে প্রোফেজের ঠিক উল্টা একটি দশা। এরপর হচ্ছে যখন 2টি নিউক্লিয়াস তৈরি হয়ে গেল তারপরে হবে সাইটোকাইনেসিস। উদ্ভিদ কোষের ক্ষেত্রে 2 নিউক্লিয়াসের মধ্যবর্তী অঞ্চল বরাবর সেল প্লেট গঠনকারী রাসায়নিক পদার্থ জমা হতে থাকে এবং পরিপূর্ণভাবে একটি সেল প্লেট তৈরি হয়ে গেলে সাইটোপ্লাজম 2 ভাগে বিভক্ত হয়ে 2টি অপত্য কোষের সৃষ্টি করে। আর প্রাণীদের ক্ষেত্রে 2 নিউক্লিয়াসের মাঝে উভয় পার্শ্ব থেকে খাঁজের সৃষ্টি হয়। এই খাঁজটি ক্রমান্বয়ে পরস্পর দিকে অগ্রসর হয়ে সাইটোপ্লাজম 2 ভাগে বিভক্ত হয়ে 2টি অপত্য কোষ সৃষ্টি করে। এবার আমরা ভিডিওর মাধ্যমে দেখব মাইটোসিস প্রক্রিয়াটি কিভাবে ঘটে।
তাহলে আমরা খুব সুন্দরভাবে আমরা মাইটোসিস কোষ বিভাজনের 3D চিত্রটি দেখলাম এবং একটি ভিডিও মাধ্যমে সুন্দরভাবে প্র্যাকটিক্যালি যেভাবে করার কথা ঠিক সেইভাবে আমরা দেখলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এরপর আমরা এখন আসবো মাইটোসিসের গুরুত্ব। তা মাইটোসিস কোষ বিভাজনটি এক গুরুত্বপূর্ণ কেন সেটি এখন আমরা দেখি। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া জীবদেহের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এককোষী জাইগোট থেকে আমাদের জীবনের সৃষ্টি। এই এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বহুকোষী দেহ তৈরি করেছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেছে এবং আমরা পরিণত অবস্থা প্রাপ্ত হয়েছি। যদি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া না করতো তাহলে আমরা এককোষী থেকে যেতাম। আমাদের আয়তন, আকার, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই বৃদ্ধি পেত না। যাই হোক, জীবনের জন্য মাইটোসিস কোষ বিভাজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। এর মধ্যে এই বিভাজন সাধারণত দেহকোষে সংঘটিত হয়। দেহকোষ বলতে আমরা দৈহিক কোষগুলোকে বুঝি, যে কোষ হচ্ছে দুই ধরনের, একটা দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। জনন কোষগুলো বংশ বিস্তারে সহায়তা করে আর দেহকোষ সমূহ আমাদের দৈহিক বৃদ্ধি অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে। এই ধরনের কোষ বিভাজনের ফলে জীবদেহের দৈহিক বৃদ্ধি ঘটে, জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গের ডেভেলপমেন্ট ঘটে বা পরিপূর্ণতা সাধিত হয়। জীবদেহের সকল কোষের ক্রোমোজোম সমতা রক্ষা করে। এখানে একটি জীবদেহের সকল কোষের মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা সম বন্টন হয়। এর ফলে প্রতিটি কোষের আকার আকৃতি একই রকম থাকে, প্রজাতির নির্দিষ্ট আকার এবং আয়তন বজায় থাকে। এর মাধ্যমে জীবের জননাঙ্গ তৈরি হয় এবং যা পরবর্তীতে বংশ বৃদ্ধির ধারা অব্যাহত রাখে। আর জীবজগতের গুণগত স্থিতিশীলতা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষিত হয়। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কোষ বিভাজন মিওসিস সম্পর্কে আলোচনা করব। এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি 4 ক্রোমোজোম বিশিষ্ট একটি কোষ প্রথমে বিভাজিত হয়ে 2 ক্রোমোজোম বিশিষ্ট দুটি নিউক্লিয়াসে পরিণত হয়েছে। অতঃপর প্রতিটি নিউক্লিয়াস আবার সমান ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি করেছে। ফলে একটি কোষ থেকে মোট 4টি কোষের সৃষ্টি হয়েছে। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর 2 বার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষের সৃষ্টি করে তাকে বলা হচ্ছে মিওসিস। অপত্য কোষের মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে বলে মিওসিস কোষ বিভাজনকে কি বলা হচ্ছে? হ্রাসমূলক বিভাজন বা রিডাকশন ডিভিশন বলা হয়। তাহলে মিওসিস কোষ বিভাজনটা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার চেয়ে আরো জটিল এবং দীর্ঘ। তাহলে আমরা এত বিস্তারিত আলোচনায় যাব না, আমরা সংক্ষেপে আলোচনা করব এবং এটার উপর একটা 3D অ্যানিমেশন ভিডিও দেখব। মিওসিসের ধাপসমূহ। মিওসিসের প্রধান দুটি অংশে বিভক্ত। একটি হচ্ছে মিওসিস 1, যে প্রথম বিভাজনটা ঘটে সেটা হচ্ছে মিওসিস 1, এবং যে দ্বিতীয় বিভাজন ঘটে সেটা হচ্ছে মিওসিস 2। আমরা এর আগে চিত্রে দেখেছি। মিওসিস 1 কে আবার 4টি ধাপে ভাগ করা হয়েছে: প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। আর এগুলো সেই মাইটোসিসের ধাপগুলোর মতোই, তবে প্রোফেজ পর্যায়ে কিছুটা ব্যতিক্রম বা বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। প্রোফেজ 1 দশাটি আবার 5টি উপদশায় বিভক্ত।
একটা হচ্ছে ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডাইকাইনেসিস। আর মিয়োসিস টুটা হুবহু মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মতো। মিয়োসিস টুর এই ধাপগুলো হলো প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। প্রথম মিয়োসিস 1 এ ক্রোমোজোমগুলো অর্ধেক হয়ে যাবে, তারপর মিয়োসিস 2 তে এসে মাইটোসিসের মতো সমান ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষের সৃষ্টি করবে। এখন আমরা এক নজরে চিত্রগুলো একটু দেখে নিই, এটা আমরা ব্যাখ্যা তেমন করব না। তোমরা কি এর ভিডিওটি দেখবে? আমরা একটু পরে দেখাই নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো এখানে তোমাদের মিয়োসিস কোষ বিভাজন প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। আবার এখানে প্রোফেজ মেটাফেজ 2 তে আছে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 আর টেলোফেজ 2। তাহলে আমরা উচ্চতর ক্লাসে এ সম্পর্কে বিস্তারিত জানবো। এখন আমরা আসবো মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব। মিয়োসিস কোষ বিভাজন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। নতুন বৈশিষ্ট্য বিশিষ্ট অপত্য কোষের সৃষ্টি হয়। প্রতিটি বংশধরে ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট থাকে। বংশধর বলতে কি বোঝায়? সন্ততিতে ক্রোমোজোমের যে মোট সংখ্যা সেটি সমান থাকে। আচ্ছা, তোমরা কি বলতে পারো মানুষের প্রতিটি কোষে কয়টি করে ক্রোমোজোম থাকে? 23 জোড়া থাকে। 23 জোড়া থাকে। এর মধ্যে 23টি আসে পিতা থেকে এবং 23টি আসে মাতা থেকে। তাহলে প্রতিটি জীব ধরে ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট থাকে ঠিক এই কারণে। প্রজাতির মধ্যে প্রকরণের উদ্ভব ঘটে। প্রকরণ বলতে ভ্যারাইটি, যে তোমার হচ্ছে একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের একটা ভিন্নতা সৃষ্টি হয়। কিসের জন্য? এই মিয়োসিস কোষ বিভাজনের জন্য, ক্রোমোজোমের জন্য, মিয়োসিস কোষ বিভাজনের জন্য। এই এমনকি তোমরা একই সহোদর 3-4 ভাই বোনের মধ্যে দেখা গেল যে 4টি বৈশিষ্ট্যের অনেকটা অমিল দেখা যায়। এটার কারণই হচ্ছে মিয়োসিস, যেটা ওই প্রজাতির বা জীবের বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রজাতির মধ্যে বৈচিত্র্যতার সমন্বয় ঘটে। মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার ফলে কি হবে? একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে একটা বৈচিত্র্যতার সৃষ্টি হয়। কেউ কালো, কেউ ফর্সা, কেউ লম্বা, কেউ খাটো, কারোর প্রতিরোধ ক্ষমতা বেশি, কারোর প্রতিরোধ কম, কারো চুল কালো, কারো চুল সাদা, এই ধরনের। এটা মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে। আর মিয়োসিস জীবের জিনগত বৈচিত্র্যতা সৃষ্টি করে, যা পরবর্তীতে নতুন প্রজাতি উদ্ভবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাই হোক, যে মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে যে প্রতিটি বংশধরে ক্রোমোজোমের সংখ্যা যে নির্দিষ্ট বা ধ্রুব থাকে সেটি আমরা এখন জানি। যে এখানে ক্রোমোজোমের সঞ্চারণ কৌশলটা এবং যে ক্রোমোজোমের সংখ্যা যে ধ্রুব বা একই থাকে সন্তান থেকে সন্ততিতে, তারই এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখানে চিত্রে যে আমরা তো জানি মানুষের 2 সেট ক্রোমোজোম থাকে, অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম থাকে। এখানে 23টি এক সেট, আবার 23টি এক সেট, তাহলে 23 জোড়া ক্রোমোজোম থাকে। এই 23 জোড়ার এক জোড়া আসে মাতা থেকে এবং এক জোড়া আসে পিতা থেকে। তাহলে এক সেটকে এন হলে 2 সেটকে বলা হচ্ছে ট্রাইসেট বা ডিপ্লয়েড, এগুলোকে বলা হচ্ছে ডিপ্লয়েড কোষ, তাই না? যে কোষে তোমার 2 সেট ক্রোমোজোম থাকবে তাকে ডিপ্লয়েড কোষ বলা হয়। জননমাতৃ কোষ গুলো হচ্ছে ডিপ্লয়েড। এখন মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার ফলে কি হবে? অর্ধেক ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, ট্রাইসেন থেকে এন হয়ে যাবে এবং এখানে ডিম্বাণু ও শুক্রাণু তৈরি করবে। পিতার জননকোষের নাম হচ্ছে শুক্রাণু এবং মাতার জননকোষের নাম হচ্ছে ডিম্বাণু। এই জননকোষগুলোকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড কোষ কাকে বলা হচ্ছে? যে কোষে এক সেট ক্রোমোজোম থাকে বা এন সংখ্যক ক্রোমোজোম থাকে তাদেরকে বলা হচ্ছে জননকোষ। জননকোষ 2 ধরনের, একটা হচ্ছে পুং জননকোষ আর স্ত্রী জননকোষ। পুং জননকোষকে বলা হচ্ছে শুক্রাণু আর স্ত্রী জননকোষকে বলা হচ্ছে ডিম্বাণু। তাহলে এখানে দেখো যে ডিম্বাণুতে কি হচ্ছে? মাতা এক সেট ক্রোমোজোম এসছে, আর শুক্রাণুতেও পিতার এক সেট ক্রোমোজোম আসছে।
এখন এই এক সেট এবং এক সেট যখন মিলন ঘটবে তখন আবার টয় সেট বা দুই সেট ক্রোমোজোম হবে, এটাকে বলা হচ্ছে জাইগোট। এটা কি ঘটবে বংশ বিস্তারের সময়। এই জাইগোটকে তখন কি বলা হচ্ছে আবার ডিপ্লয়েড কোষ বলা হয়। এই পরবর্তী যে কোষ বিভাজন এটা আর কিন্তু মেয়োসিস করবে না, কি করবে এটা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে একটি বহুকোষী ভ্রূণ তৈরি করবে, অথবা এটা যখন ভূমিষ্ঠ হবে তখন আবার মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া চলতেই থাকবে। তারপর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ গঠিত হবে, বড় হইতে থাকবে এবং দৈহিক বৃদ্ধি ঘটবে। পরে আবার কি করবে আবার জননমাতৃকোষ তৈরি হবে, মাতৃকোষ থেকে আবার মেয়োসিস কোষ প্রক্রিয়ার মাধ্যমে জননকোষ তৈরি হবে, তারপর আবার সন্তান সন্ততিতে কি করবে পরিণত হবে। ঠিক এইভাবে জেনারেশন টু জেনারেশন এক বংশধর থেকে আর একটা বংশধরে ক্রোমোজোমের সংখ্যা কি ধ্রুব থাকে। এখানে দেখো ডিপ্লয়েড জীবে দুই সেট ক্রোমোজোম থাকে, এক সেট আসে মাতা থেকে আর অন্য সেট আসে পিতা থেকে। মেয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় জননকোষ তৈরির সময় প্রতিটি কোষে এক সেট ক্রোমোজোম গমন করে, ফলে জননকোষগুলো হ্যাপ্লয়েড হয়। জননকালে স্ত্রী জননকোষ এর সাথে জননকোষের মিলিত হয়ে আবার ডিপ্লয়েড জাইগোট তৈরি করে, যা থেকে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার প্রথমে বহুকোষী ভ্রূণ এবং পরে পূর্ণাঙ্গ বহুকোষী জীবে পরিণত হয়। এভাবে বংশ পরম্পরায় মাতা পিতার ক্রোমোজোমগুলো সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয় এবং বিভিন্ন বংশধরে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবতা বজায় থাকে। তাহলে কিভাবে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে এটাই। এরপর আমরা মেয়োসিসের আরেকটি গুরুত্বপূর্ণ অবদান হলো বংশগত বস্তুর সুষম বন্টন বা সমতা রক্ষা। বংশগত বস্তু যেসব যে ম্যাটেরিয়াল বা যে বস্তুগুলো বংশগতিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে এগুলোকে বলা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল বা বংশগত বস্তু। ক্রোমোজোমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হলো নিউক্লিক অ্যাসিড তথা ডিএনএ ও আরএনএ। এগুলো বংশগত বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, এর জন্য এদেরকে বংশগত বস্তু বলে। তবে উচ্চতর জীবে ডিএনএ হচ্ছে মূল ভূমিকা পালন করে, তবে নিম্নতর জীবে অনেক সময় আরএনএ বংশগত বস্তু হিসেবে কাজ করতে দেখা যায়, যেমন ভাইরাস। মেয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার ফলে এই জেনেটিক ম্যাটেরিয়াল গুলো বা বংশগত বস্তুগুলো সমতা প্রতিটি কোষে সমতা রক্ষা হয়। সেল ডিভিশনের 3D অ্যানিমেশন। Meiosis begins with prophase 1. In this stage, the DNA condenses to form chromosomes. Here we see the duplicated sister chromatids joined together at the centromere. They stay fused at the centromere throughout meiosis 1. Next, each pair of homologous chromosomes undergoes synapsis to form a complex involving two pairs of sister chromatids. Chromosomal material is exchanged between the two pairs of sister chromatids. This event is called recombination, or more commonly, crossing over. After crossing over, the sister chromatids for each chromosome are no longer identical to one another. This is one of the reasons why no two siblings, aside from twins, are genetically identical. There are several more key steps in prophase 1. The nuclear membrane begins to break down. Then, the two centrosomes migrate to opposite ends of the cell and microtubules appear. The microtubules then attach to the chromosomes. The next phase of meiosis 1 is called metaphase 1. Here, the synapsed chromosomes align at the equator of the cell. The chromosomes align randomly, which results in different combinations each time meiosis occurs. The next phase is anaphase 1. During this phase, homologous chromosomes separate and migrate to the two poles of the cell. Importantly, the sister chromatids remain attached at their centromeres. The final steps of meiosis 1 are telophase 1 and cytokinesis. Here, the cell divides into two daughter cells. Each of these two cells now undergo meiosis 2. Meiosis 2 is similar to mitosis. The first stage of meiosis 2 is prophase 2. Again, chromosomes condense, the nuclear envelope breaks down, and the spindle apparatus forms. The major difference between prophase 2 and prophase 1 is the fact that the daughter cells have only one copy of each homologous chromosome. So in prophase 2, there is no synapsis of homologous chromosomes or crossing over. In metaphase 2, the chromosomes align at the equator of the cell. Again, the alignment is random.
Since the sister chromatids are no longer identical, there will be many different possible ways for these chromosomes to align. In anaphase 2, the sister chromatids are pulled apart as the microtubules shorten. Also, the ends of the cell are pushed farther apart as microtubules elongate. In telophase 2, the nuclear membrane reforms and the cytoplasm is divided into the two haploid daughter cells. This division is called cytokinesis. Since meiosis II began with 2 cells, and each of those cells were split into 2 cells, we হ্যালো, হ্যাঁ তোমরা জি কি স্যার। শুনতে স্যার পাচ্ছ বলেন। আমাকে? কি দেখতে পাচ্ছ কি আমাকে? জি স্যার পাচ্ছি। হ্যাঁ আমাকে দেখতে পারো কি? বড় স্ক্রিন দেখা যাচ্ছে নাকি তোমাদের মতো ছোট করে দেখা যাচ্ছে? কোনটি? না স্যার বড় দেখা স্যার। যাচ্ছে। জি গুড। হ্যাঁ এখন তো আমরা মিওসিস সম্পর্কে আমরা জানলাম তাই না? তোমরা কি ভালো করে কি লক্ষ্য করেছো যে মিওসিস কোষ বিভাজন মানে এর অ্যানিমেশনটা দেখানোর সময় এখানে বেশ কিছু নতুন শব্দ ইউজ করা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে হোমোলগাস ক্রোমোজোম, সিস্টার ক্রোমোজোম, তারপরে ক্রসিং ওভার, তারপর মাইক্রোটিবিউল, এগুলো বলা হয়েছে। এগুলো সম্পর্কে আমরা এখন একটু দেখি যে তাহলে আমরা এখানে কি কি নতুন শব্দ আমরা পেলাম। ক্রসিং ওভার, সিস্টার ক্রোমাটিড, হোমোলগাস ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার, মাইক্রোটিবিউল বা স্পিন্ডল তন্তু, তাই না? প্রথমে আসবো ক্রসিং ওভার। আমরা সিস্টার ক্রোমাটিড আগে দেখাই। আমরা চিত্রতে দেখি আমরা দেখো এখানে সিস্টার ক্রোমাটিড, অর্থাৎ আমরা তো দেখলাম যে মেটাফেজে এসে কি করে প্রত্যেকটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারটি দুই খণ্ডে বিভক্ত হয়ে 2টি ক্রোমোজোমে পরিণত হয়। এই ধরনের ক্রোমোজোমগুলোকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোম থেকে শ্রেষ্ঠ ক্রোমাটিড গুলোকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আর আমরা যে মিওসিসের গুরুত্ব আলোচনা করতে গিয়ে যে কি হলো, আমরা দেখলাম যে এক সেট ক্রোমোজোম আসে পিতা থেকে আর এক সেট ক্রোমোজোম আসে মাতা থেকে। মানে এক সেট ক্রোমোজোম পিতার, এক সেট ক্রোমোজোম মাতার ক্রোমোজোম নিয়েই হচ্ছে সন্তানের 2 সেট ক্রোমোজোম হয়। আর হচ্ছে যেহেতু 23 জোড়া, প্রত্যেকটি ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে। পিতাতে 23টা ক্রোমোজোম থাকবে, ঠিক একই ধরনের ক্রোমোজোম মাতাতেও থাকবে। তাহলে প্রতিটি ক্রোমোজোম তাহলে জোড়ায় জোড়ায় থাকছে। এই ধরনের সম আকৃতি, সমান এবং সম বৈশিষ্ট্যের সম্পন্ন ক্রোমোজোম দুটিকে বলা হচ্ছে হোমোলগাস ক্রোমোজোম। কি বলা হয়? হোমোলগাস ক্রোমোজোম। লালটা আসছে পিতা থেকে আর নীলটা আসছে মাতা থেকে, কিন্তু দেখতে এই দুটো একই রকম, একই জিন বহন করে। এই কারণে এইগুলোকে বলা হচ্ছে হোমোলগাস ক্রোমোজোম। এই হোমোলগাস ক্রোমোজোমের যে ক্রোমাটিড গুলো আছে, এই ক্রোমাটিড গুলোর মধ্যে অংশের বিনিময় ঘটে। মিওসিসের প্রবেশ দশা যে উপদশাগুলো আছে, ডিপ্লোটিং, ডায়াকাইনেসিস, সেখানে ঘটে, যার কারণে কি হয়? অংশের বিনিময় ঘটে। যেমন এখানে দেখো হোমোলগাস ক্রোমোজোমের যে একটা ক্রোমাটিডে কিছুটা লাল অংশ এসছে এবং বাকিটা নীল হয়েছে। আবার বিপরীত ক্রমে আরেকটি লাল ক্রোমোজোমের কি সম্পূর্ণটাই প্রায় লাল এবং কিছু অংশ নীল হয়েছে। এইভাবে লাল এবং নীল ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় ঘটে। একে বলা হচ্ছে ক্রসিং ওভার। আর এই ধরনের ক্রোমোজোম গুলোকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ক্রোমাটিড বা রিকম্বিনেন্ট ক্রোমোজোম। তাহলে একই ক্রোমোজোমে দেখো পিতারও বৈশিষ্ট্য থাকছে, আবার মাতারও বৈশিষ্ট্য এখানে থাকছে। এই ক্রোমোজোম গুলো পরবর্তী বংশধরে এইভাবে আবার প্রবেশ করবে, যার কারণে একটা ক্রোমোজোমে বহু বংশের বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে, যার কারণে এই ক্রোমোজোম গুলো বৈশিষ্ট্যের অধিকারী হয়, যার সন্তান সন্ততিতে প্রকাশ পায় এবং চারটি বৈশিষ্ট্যের বৈচিত্র্যতা সৃষ্টি হয়। যাই হোক, স্পিন্ডল তন্তু এখন আমরা আসবো যে এখানে মাইটোসিস বা মিওসিস কোষ বিভাজনের সময় কোষের 2 মেরুতে
কি থাকে, এই যে স্টার তন্তু বা মাইক্রোটিউবুল উৎপন্ন হয়। এটা কিভাবে উৎপন্ন হয়, এখানে দেখো যে সেন্ট্রিওল বা সেন্ট্রোসোম আছে। এই সেন্ট্রোসোম দুই অংশে বিভক্ত হয়ে দুই মেরুতে গমন করে এবং এই সেন্ট্রোল গুলো থেকে কি করে এই সুতার মতো তন্তু, স্পিন্ডল তন্তু তৈরি করে। এদের কিছু তন্তু হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে মেরুকে যুক্ত করে এবং কিছু তন্তু দুই মেরুকে সংযুক্ত করে। আচ্ছা, যাই হোক, তাহলে মোটামুটি মেয়োসিস সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা পেয়ে গেছো। এখন তোমাদের কয়েকটি প্রশ্ন আমি জিজ্ঞেস করি, এই যে উত্তর দেওয়ার চেষ্টা করবে, না হলে আমি বলে দিব। যে 1 নম্বর হচ্ছে মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্যটা কি? কে পারবে? স্যার মাইটোসিস এক ধাপে সম্পন্ন হয় এবং মিয়োসিস সম্পন্নটা দুই দুই ধাপে ধাপে। গুড। আর একটা বলো, আরেকটি বলো। যে এখানে স্যার মাইটোসিস কোষ বিভাজনের কি মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষের সৃষ্টি হয়, তাই না? দুইটি অপত্য সৃষ্টি জি হয়। স্যার আর মিয়োসিসে কি করে, যে মাতৃকোষে চারটি অর্ধেক অপত্য ক্রোমোজোম কোষ। বিশিষ্ট 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। এইভাবে 4-5টা পার্থক্য লিখলেই হবে, তাই না? এখন 2 নম্বর, মাইটোসিসকে কেন ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়, বলো। কারণ বিভাজনের ফলে ক্রোমোজোম সংখ্যা একই থাকে। জি, একই থাকে। অর্থাৎ মাতৃকোষে যে কয়টি ক্রোমোজোম থাকবে, অপত্য কোষেও ঠিক একই সংখ্যক ক্রোমোজোম থাকবে। এই কারণে এটাকে বলা হচ্ছে সমীকরণ। যেমন সমীকরণের উভয় পক্ষে রাশির মান সমান থাকে, ঠিক এখানেও ক্রোমোজোম সংখ্যা উভয় ক্ষেত্রেই সমান রয়েছে। 3 নাম্বার, মাইটোসিস না ঘটলে আমাদের কি হতো? এটা কি আলোচনা করছি আমি? জি স্যার, মাইটোসিস না ঘটলে সবগুলো জীব তাহলে স্যার বহুকোষী হতো না, এককোষী থেকে এককোষী যেত। থেকে যেত এবং তাদের মধ্যে কোনো বৈচিত্র্যতা সৃষ্টি হতো না। তাদের কোনো কি হলো, চেনার সবগুলোকে দেখতে একই রকম মনে হতো। অর্থাৎ আমাদের পৃথিবীর যে সৃষ্টির যে আসল রহস্য, সেটা কি হতো, সেটা বিঘ্ন থাকতো। ঘটতো। হ্যাঁ, সেটা বিঘ্ন সৃষ্টি হতো, তাই না? মাইটোসিস কোষ বিভাজন না থাকলে আমাদের দৈহিক বৃদ্ধি ঘটতো না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটতো না। তারপর কি করতে, জনন মাতৃকোষ তৈরি হতো না। এটা এখন 4 নম্বর, জীবদের মাইটোসিস কোষ বিভাজন না ঘটলে, এখানে জীব কোষে এটা মিয়োসিস কোষ বিভাজন না ঘটলে কি ঘটতো? মিয়োসিসটা যদি না ঘটতো তাহলে কি হতো? মিয়োসিস স্যার মিয়োসিস প্রজাতির ধারা বিঘ্নিত হতো। হ্যাঁ, প্রজাতির দ্বারা কি হতো, বিঘ্ন সৃষ্টি হতো। অর্থাৎ বংশধরে পর্যায়ক্রমে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যেত। কিন্তু আমরা জানি যে কোন একটি নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা সমান। পৃথিবীর সকল মানুষের প্রতিটি কোষে ক্রোমোজোম কয়টি করে রয়েছে? 46টি রয়েছে। যদি 50টি বা 100টি থাকে বা দ্বিগুণ থাকলে 46 কত হয়? 92টি থাকে, তাহলে কিন্তু আর মানুষ থাকতো না, তাহলে অন্য কোনো জীবে পরিণত হতো, তাই না? তাহলে মানুষ প্রজাতির বিলুপ্ত ঘটতো। তাহলে মিয়োসিস কি হবে? মিয়োসিস তাহলে প্রজাতির বিলুপ্তি থেকে রক্ষা করে এবং মিয়োসিস কি করে, প্রজাতি যে বিভিন্ন বংশধরে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে। শুধু তাই না, পাশাপাশি জেনেটিক ম্যাটেরিয়াল বা জিনগুলোরও একটা সুষম বন্টন নিশ্চিত হয়। তাহলে তোমাদের কি খাতার কলম আছে বোধহয়? তোমরা একটা খাতার কলম নাও এবং বাড়ির কাজ লিখে নাও। স্ক্রিনশটও নেওয়া যাবে নাকি? আচ্ছা, স্ক্রিনশট নিলে নাও, কিন্তু লেখা একটু ভালো হতো, আমি খুশি হতাম। তাহলে দেখো এখানে কোষ বিভাজন কাকে বলে এটা তো আলোচনা করছি। মাইটোসিসকে কেন ইকুয়েশনাল কোষ বিভাজন বলা হয় সেটাও আলোচনা করা হয়েছে। আর মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের পার্থক্য সেটি তো তোমরা বললাই। আর জীবদের মিয়োসিস কোষ বিভাজন না ঘটলে কি ঘটতো বিশ্লেষণ করো। এটা একটা উচ্চতর দক্ষতার প্রশ্ন, এটার জন্য একটু তোমাকে বই ঘাটতে হবে। তাহলে আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। শোনো, আরেকটা কথা, যে এখন করোনা একটা বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। বগুড়াতে
গতকাল 5 জন মারা গিয়েছে, আক্রান্তের সংখ্যা অনেক বেশি। কাজেই তোমরা খুব দরকার না হলে তোমরা বাইরে ঘোরাফেরা করবে না, তোমরা বাসায় থাকবে। তারপর গরম হাত ধুবে, গরম পানি খাবে, ঠিক আছে? তোমরা করোনা থেকে তোমাদের অবশ্যই কি আমাদেরকে কি করতে হবে? মুক্ত থাকতে হবে। আমরা সকলেই এই মহামারী থেকে যেন রক্ষা পাই, আমরা যেন ভালো থাকি, এই কামনা করে আজকে আমার ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য দোয়া রইলো, আমার জন্য তোমরা দোয়া করবে। আল্লাহ হাফেজ।